বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, এনটিভির নিয়মিত আয়োজন সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে আমি কর্নেল মোহাম্মদ আব্দুল হক আপনাদের সাথে আছি। আজকে আমাদের বিষয় হলো হাসিনার দণ্ড ও আওয়ামী লীগের ভবিষ্যৎ। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন আইন বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ মাইমুল আহসান খান। তিনি বর্তমানে ডিন আইন অনুষদ, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে। শ্রদ্ধেয় অধ্যাপক মাইমুল আহসান খান, আপনাকে স্বাগতম আজকের অনুষ্ঠানে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনি শুধু সেই চট্টগ্রাম থেকে এসেছেন আজকে আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। আমি প্রথমেই আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি সেজন্য। আপনাকেও ধন্যবাদ। আজকে আপনি সাবজেক্ট শুনলেন, গতকাল রায় হয়ে গেল। বাংলাদেশের ইতিহাসে নয়, বিশ্বের ইতিহাসে একজন বিভৎস চরিত্রের, নৃশংস চরিত্রের ফেসিবাদ এবং তার দোসর আরও দুইজনের এই রায়ের পর ব্যক্তিকেন্দ্রিক কিংবা বংশকেন্দ্রিক দল আওয়ামী লীগের ভবিষ্যৎ কি, আপনার কি মনে হয়? আপনাকে ধন্যবাদ। আমাদের এই উপমহাদেশে পরিবার কেন্দ্রিক রাজনীতির ধারাবাহিকতা তো অনেক দিন ধরে, তো সেইটা খণ্ডাতেই আমাদের অর্ধ শতাব্দীর বেশি চলে যাচ্ছে। এটা আমাদের জন্য খুব সুখকর নয়। তবে ফেসিবাদী এই ব্যবস্থা তো একদিনে গড়ে ওঠেনি। এর অনেক আলামত বিভিন্ন সময় আমরা দেখতে পেয়েছি, কিন্তু আমরা দেখার চেষ্টা করিনি অথবা দেখার মতো করে দেখতে চাইনি, যার জন্য এটা প্রতিরোধ করতেও পারিনি। আমি মনে করি ব্যক্তিগতভাবে শহীদ জিয়ার হত্যাকাণ্ডের মধ্য দিয়ে এ দেশে যে যাত্রা শুরু হয়েছে সেটা পূর্ণতা লাভ করেছে শেখ হাসিনার মাধ্যমে। আর শেখ হাসিনার এই দণ্ডের মাধ্যমে আমরা একটা সিগন্যাল অন্তত দেশবাসী, বিশ্ববাসীকে দেখানোর চেষ্টা করেছি যে আমরা এই ধরনের স্বৈরতন্ত্র থেকে মাফিয়াবাদ থেকে ফেসিবাদ, এই ধরনের ব্যবস্থায় আর যেতে চাই না। এখন এটি কতখানি ফলপ্রসূভাবে আমরা করতে পারবো তার উপর নির্ভর করবে আওয়ামী লীগের ভবিষ্যৎ কেমন হবে। আওয়ামী লীগ নিজে আর নিজের ভবিষ্যৎ গড়তে পারবে না। আমি আবার আরেকটা জিনিস আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই, যেহেতু আপনি এই বিষয়ে আপনার ব্যাপক অভিজ্ঞতা আছে, আপনি শিক্ষার্থীদের শিখিয়েছেন আইন কানুন সম্পর্কে, আপনি সারা জীবন কাটিয়ে দিলেন, আপনি অনেকগুলো বইও লিখেছেন এই বিষয়ে। এই যে বিচারটা হলো, এই বিচারটা হলো মাত্র 3 জনের মানবতা বিরোধী অপরাধের জন্য, অথচ এই 16 বছরে এই হাজার হাজার লোককে নৃশংস পন্থায় হত্যা, আবার গুম করে হত্যা, আবার গুম করে চিরদিনের জন্য পৃথিবী থেকে মিশিয়ে যাওয়া, সেই সংখ্যা তো জানাই নেই আমাদের। এই ধরনের অপরাধে শুধু তো 3 জন ব্যক্তি জড়িত ছিলেন না, এটা কিন্তু ব্যাপকভাবে একটা মাফিয়া সৃষ্টি করেছিলেন তিনি। এই ক্ষেত্রে বিচারের এই 3 জনের পরে বাকিদের বিচার করার প্রক্রিয়া কি হতে পারে, এবং এটা হলো এক। এবং এই প্রক্রিয়ায় ইতিমধ্যে ইলেকশনেরও ঘোষণা দেওয়া হয়েছে। ইলেকশন হয়ে গেলে আর একটা নতুন সরকার আসবে, ক্ষমতায় বসবে, তারাও কি এই স্পিরিট নিয়ে সেই বিচার কতটুকু করতে সক্ষমতা দেখাবে, এই বিষয়ে যদি একটু বলতেন। হ্যাঁ, আমি প্রায় শতভাগ নিশ্চিত তারা এই স্পিরিটের কাছে ধরেও যাবে না। যে সরকারি দলীয় সরকার আসুক, দলীয় সরকারগুলির অনেক সীমাবদ্ধতা থাকে। তা না হলে শহীদ জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের বিচার হলো না কেন? আচ্ছা, তো কাজী এখানেও খুব বেশি লোকের বিচার হবে না কোনো দলীয় সরকারের অধীনে। আর যেই 3 জনের বিচার হয়েছে, দীর্ঘ সময় ধরে এটাকে পারফেক্ট করার চেষ্টা করা হয়েছে, এই পারফেকশনের খুব বেশি মূল্য আছে বলে আমি মনে করি না। এই জন্যে যে এত স্পষ্টভাবে স্বীকৃতভাবে বলা হচ্ছে, এই ফ্যাসিস্ট হাসিনা নিজেই স্বীকার করছেন যে তিনি অর্ডার দিচ্ছেন, তার কণ্ঠ থেকে বোঝা যাচ্ছে তিনি মানুষ মারতে বলতেছেন, লিথাল ওয়েপন ব্যবহার করতে বলতেছেন। সেক্ষেত্রে তার বিচারটা হওয়ার জন্য এত সময় ক্ষেপণ করাটা মাঝে মাঝে আমার মনে হয় অপচয়। আবার অন্যদিকে বিশ্ব সভ্যতা বা বিশ্ব সমাজ যেভাবে তাকিয়ে আছে আমাদের দিকে, সেদিক থেকে মনে হয় ঠিকই আছে। কিন্তু সমস্যা হচ্ছে
কিছু কিছু আন্তর্জাতিক সংস্থা যারা মৃত্যুদণ্ডের বিরোধী, যারা জুডিশিয়ালি বিচার করে একেবারে পারফেক্টলি বিচার করেও কাউকে মৃত্যুদণ্ড দেওয়ার বিপক্ষে, তারা কিন্তু সমালোচনা আপনাকে করবেই। তো এই সমালোচনা যখন আপনাকে শুনতে হবেই, তাহলে এইটার দিকে এত গুরুত্ব দেওয়ার আমি মনে করি কোনো কারণ নাই। এখন আমরা একটা কথা বলি 1400 শহীদের বিনিময়, এটা একটা ভুল ধারণা। এটা 1400 না, এটা যে 14,000 না আরও কত বেশি তাও আমরা জানি না। কারণ এক ওসি প্রদীপ হত্যা করেছে শত শত মানুষ, 363 জন। তাহলে আপনি চিন্তা করেন এই ধরনের ওসির সংখ্যা সারা দেশে কত। তো কাজেই এখানে তো বিশাল, মানে ইতিহাসের দিকে তাকানোটাই আমাদের একটা ভুলভাবে তাকানো। আমরা আর চোখে ইতিহাসের দিকে তাকাচ্ছি, অথচ ইতিহাসের প্রতি আপনাকে তাকাতে হবে অত্যন্ত সূক্ষ্ম এবং সার্বিক দৃষ্টিকোণ থেকে। আমরা শেখ হাসিনাকে লালন করেছি, শেখ মুজিব ভাসানীকে সাথে রীতিমতো মুনাফিকি করে আমাদের কাছে জাতির পিতা 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি সেজেছে। আমি কথাস্থলে বলতাম যে এখন 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি খুঁজতে গেলে যদি একজনই পাওয়া যায়, তাইলে এটাই একটা বিড়ম্বনা। 1000 বছরে আমরা একজনই যদি, তাইলে কবি নজরুলকে কোথায় স্থান দেব, কবি গুরুকে কোথায় স্থান দেব, নেতাজি সুভাষচন্দ্রকে কোথায় স্থান দেব? এখানে বিরাট সমস্যা সৃষ্টি করেছি আমরা জাতীয়গতভাবে। এই সমস্যার উত্তরণের কোনো ব্যবস্থা আমরা এখন পর্যন্ত করতে পারি নাই। সেদিক থেকে আমাদের দার্শনিক, রাজনৈতিক, মনস্তাত্ত্বিক প্রক্রিয়া অনেকটা শুরুই হয়নি। আমরা একটা জিনিস বুঝতেই চাই না যে অবৈধ সরকার আর ফ্যাসিস্ট সরকার এক জিনিস না। তো অবৈধ সরকার হয়েও অনেক ভালো কাজ করতে পারে। অনেকে চেষ্টা করে, আওয়ামী লীগেরা যেমন চেষ্টা করে যে ডক্টর ইউনূসের সরকারকে অবৈধ ঘোষণা করা যায় কিনা। তো এটা যদি অবৈধ হয়, এটা অপরিহার্য। আর ওই অবৈধটা ছিল অবশ্যই ফ্যাসিবাদী। এইটার মধ্যে ফ্যাসিবাদী সরকার না, ফ্যাসিবাদী একটা ব্যবস্থাপনা, এবং তাদের একটা বিরাট সাম্রাজ্য। তার পরিবার থেকেই তারা 400 জনকে সিলেক্ট করেছে এই কাজের জন্য। আওয়ামী লীগের জন্য বিশাল সংখ্যক মানুষ এটা কাজ করেছে। এখন এই যে 1001 জন বিবৃতি দিয়েছে বলে, এখন 1001 জনকে খুঁজে হয়তো পাওয়া যাচ্ছে না, কিন্তু কয়েকশো জনকে তো পাওয়া যাবে। তো এরা কি পরিমাণ অন্যায় করেছে গত 2 দশক ধরে, বা তারও বেশি সময় ধরে, বা তার কম সময় ধরে, কি পরিমাণ অন্যায় করলে পরে আমাদের কণ্ঠরোধ করেছে, জাতির মান সম্মান বিনষ্ট করেছে, আমাদেরকে ভারতের স্বামী স্ত্রী বানানোর চেষ্টা করা হয়েছে, আমাদেরকে ভারতের করদরাজ্য করা হয়েছে, কার্যত মুখ্যতই করদরাজ্য করা হয়েছে, চিটাগংয়ের পুরো অংশ ভারতকে দিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, কিন্তু আমরা কেউ কিছু বলতে পারি না। আপনি তো ভারতের কথা বললেন। আচ্ছা, এই ভারত সম্পর্কে তো বাংলাদেশের মানুষের শুরু থেকেই নয়, বহু পূর্বে থেকেই যারা সত্যিকারের বাংলাদেশকে বুঝে, এদেশের ভূমিকে বুঝে, এদেশের মানুষের মনোভাব যারা বুঝে, এই রাষ্ট্র সৃষ্টি হওয়ার পেছনে, বাংলাদেশ নামক যে রাষ্ট্র আজকে হলো, এটার পূর্বের রাষ্ট্র ছিল পাকিস্তান। পূর্ব পাকিস্তান হওয়ার আগে ছিল ইস্ট বেঙ্গল, নামটা ছিল ইস্ট বেঙ্গল। 3-4 বছর সেই নামেই ধারণ করে স্বাধীন হয়েছিল। এই ইন্ডিয়ার যে বিমাতা সুলভ আচরণ এবং চিরন্তন শত্রুতা, একটা যেমন জন্মগতভাবেই তার শত্রুতা পোষণ করছে, এই প্রসঙ্গে একটু বলবেন কি? এই হত্যাকাণ্ডের সাথে তো ভারতও ওতপ্রোতভাবে জড়িত এবং এটা প্রমাণ মিলেছে। তাহলে কি ভারতের বিচার আমরা করতে পারবো না, কিংবা কি প্রক্রিয়াটা হতে পারে? ভারতের বিচার যেহেতু সেটা আলাদা একটা দেশ, তার বিচার করতে পারবো না। তবে সেখানে যারা জড়িত তাদেরকে ভবিষ্যতে আমরা বিচার করার চিন্তা রাখবো না কেন? অবশ্যই রাখবো। তবে এই যেই প্রশ্নটি আপনি করেছেন, এটা যথেষ্ট জটিল প্রশ্ন। বাহ্য তো সোজা মনে হয়, এবং অনেকে দেখি খুব সহজ উত্তরও দিয়ে দেয়। আমি এই উত্তরের জন্য মেজর জলিলকে মুখ্যম ব্যক্তিত্ব মনে করি। কারণ মেজর জলিল একজন সেক্টর কমান্ডার হয়ে 15 দিন স্বাধীনতা ভোগ করতে পারে নাই। তিনি 16ই ডিসেম্বরে আমরা স্বাধীন হলাম, আর 31শে ডিসেম্বর তাকে প্রথম রাজবন্দি করা হলো। আচ্ছা, প্রথম রাজবন্দি করে তার উপর যে অমানবিক অত্যাচার করা হলো, কি তার অপরাধ? যে বাংলাদেশ থেকে লুট করা সম্পদ ভারতীয় সৈন্যরা নিয়ে যাচ্ছিল, সেই সম্পদ যাতে যেতে না পারে সেটা বাধা দিয়েছিল। আচ্ছা, তাহলে স্বাধীন রাষ্ট্র আমরা কিভাবে হলাম? এখন
কর্নেল আপনার কর্নেল না পরবর্তী সময়ে আমাদের পুরো মুক্তিযুদ্ধের অধিনায়ক সর্বাধিনায়ক এমএজি ওসমানী, যার কাছে আত্মসমর্পণ করার কথা, যদি সত্যি সত্যি আমরা স্বাধীন হতাম, তার লক্ষণ শুরু হতো ওইখান থেকে যে সর্বাধিনায়ক এমএজি ওসমানীর কাছে আত্মসমর্পণ করবে পাকিস্তানিরা। আচ্ছা। এবং সেখান থেকে বিচারটা শুরু হবে তাদের। তাহলে আজকে হাসিনা উঠতেই পারতো না, হাসিনা এই জায়গায় আসতেই পারতো না। আর হাসিনা এই জায়গায় আসলে পরে হাসিনার মৃত্যুদণ্ড হয়ে গেলেও এর বিরোধিতা করার লোক খুঁজে পাওয়া যেত না। এখনো যারা মনে করে যে শেখ মুজিব দেশ স্বাধীন করে দিয়েছে, তারা যে কত ভ্রান্ত ধারণার মধ্যে আছে, এই ভ্রান্ত ধারণা থেকে জাতিকে তো আমরা মুক্তি দিতে পারি নাই, বুদ্ধিবৃত্তিকভাবে তো জাতি মুক্ত হয় নাই। তো তাহলে একটা জাতি যদি বুদ্ধিবৃত্তিকভাবে মুক্ত না হয়, তাহলে তার স্বাধীনতা তো থাকে না। এবং মেজর জলিলকে আমি কি জন্য এখানে টানি বারবার, মেজর জলিলকে এই জন্য টানি, তিনি প্রথম বলছিলেন অরক্ষিত স্বাধীনতাই হচ্ছে পরাধীনতা। আর ঠিক সেই সময় মাওলানা ভাসানী বললেন এই পূর্ব পাকিস্তান তো স্বাধীনতা ভোগ করতে পারবে না, কারণ আমাদেরকে এমনভাবে আগে থেকেই কাটাছেঁড়া করে ফেলা হয়েছে। আমাদেরকে 7 সিস্টার নিতে হবে, আমাদেরকে আসাম নিতে হবে, আমাদেরকে পশ্চিমবঙ্গ নিয়ে তারপরেই একটা রাষ্ট্র এখানে ফলপ্রসূ একটা রাষ্ট্র হবে। কিন্তু এখানে সমস্যাটা হচ্ছে আমাদের মুসলমানদের মধ্যে কিছু কিছু ভাইরা আছেন যারা সীমান্ত রক্ষাটাকে জিহাদ মনে করে ফেলে, নিজে জাতির সম্মান রক্ষা করা, জাতির স্বাধীনতা রক্ষা করাটাকে সম্মান মনে করে। তো এইখানে একটা সমস্যা আমাদের আছে। এছাড়া আর একটা সমস্যা হচ্ছে আমাদের জাতিগত যে স্ফুরণ হওয়ার কথা ছিল, সেই স্ফুরণটা ঘটে নাই। এটা কারণটা কি? এটা সংক্ষেপে বলবেন যে কি কারণে ঘটলো না? এটা কয়েকটি কারণের মধ্যে একটা কারণ হচ্ছে এইখানে সুফিবাদের মাধ্যমে যে নরমপন্থী ইসলাম এখানে এসছে, এইটার একটা সার্বজনীনতা আছে। কিন্তু আমরা এমনভাবে ইন্ডিয়া দ্বারা, আমরা ল্যান্ডলক না, আমরা ইন্ডিয়া লক কান্ট্রি। হ্যাঁ, আমরা যদি ইন্ডিয়া লক কান্ট্রি হই, তাহলে তো আমরা এই বিশাল একটা সাম্রাজ্যবাদী শক্তি, সম্প্রসারণবাদী শক্তি, জাসদরা এটা কথাটা বলেছিল, কিন্তু আবারও মেজর জলিল এটা বুঝে ফেলেছিল, জাসদ লক্ষ্যটা ঠিক করতে পারলেও পদ্ধতিতে তারা ভুল করতেছিল। তারা সরকারের সঙ্গে মুখোমুখি যুদ্ধতে তাদের এই তরুণ তাজা প্রাণ, কেউ বলে 30,000, কেউ বলে 35,000, কেউ বলে কমপক্ষে 27,000 এই গণবাহিনী অর্থাৎ জাসদের বাহিনী মারা হয়েছে। তো সেই যে মারামারি শুরুটা হয়েছে, যে রক্তপাত শুরু হয়েছে, আমাদের বাংলাদেশের ইতিহাসটা রক্তের দ্বারা এতভাবে ভেজা, যে জন্য এখনও দেখেন ছাত্রছাত্রীদের মনে সবসময় ওরা স্লোগান দেয়, দেবো আরও রক্ত, ছাড়া কিছু বুঝি না, রক্ত দিয়ে সব অন্যায় ধুয়ে যাবে। কিন্তু রক্ত দিয়ে সব অন্যায় আসলে ধুয়ে যায় না, যদি না রক্ত দেওয়ার পরবর্তী সময়ের কার্যক্রম। প্রফেসর মাইমুল সাহেব, আপনি আরেকটি জিনিস লক্ষ্য করেছেন, একটা ঠিক পাকিস্তান রাষ্ট্র কায়েম হওয়ার আগে, দেশ বিভাগের আগে 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল। সে বিশ্ববিদ্যালয় তো পর্যন্ত আপনি দখলে রাখতে পারেননি, যদিও নবাব স্যার সলিমুল্লাহর উদ্যোগে বঙ্গভঙ্গ রদ করার ফলে, বঙ্গভঙ্গ রদ করে যেটা সিরাজউদ্দৌলা অত্যন্ত কষ্ট পাচ্ছিলেন, নবাব স্যার সলিমুল্লাহ, সেই কষ্টটাকে লাঘব করার জন্য হোক আর ওনার নিজের প্রচেষ্টাই হোক, যে ঢাকা বিশ্ববিদ্যালয়টা প্রতিষ্ঠিত হয়েছিল, যে এই পূর্ব বাংলার আপনার যে জনসাধারণ আছে অশিক্ষিত এবং দুর্বল, শিক্ষা দীক্ষার দিকে একেবারেই দুর্বল, মুসলমানরা পিছিয়ে পড়া জাতি ছিল, তাদের শিক্ষা দীক্ষার উন্নতির জন্য যে বিশ্ববিদ্যালয়টা করা হয়েছিল, সেখানে তো শুরু থেকেই সেখানে হিন্দুত্ববাদ আর বামপন্থীদের দৌরাত্ম্য শুরু হয় শক্তিশালীভাবে। আপনি এই বিশ্ববিদ্যালয়েরই একজন আইন বিভাগের চেয়ারম্যান ছিলেন, এই প্রসঙ্গে কি আপনি একটু আমাদেরকে আলোকিত করতে পারবেন যে কিভাবে, কি অবস্থার প্রেক্ষিতে সেই বিশ্ববিদ্যালয় পর্যন্ত ইন্ডিয়ার দখলে চলে গেল কিভাবে? দেশ স্বাধীন হওয়ার পরে আমরা তখন বলতাম যে বাংলাদেশ সৃষ্টি হয়েছে সমাজতন্ত্রের জন্য, কমিউনিজমের জন্য।
এইটা যে আমাদের উপর চাপিয়ে দেওয়া হলো, 71 সালে আমরা তো কমিউনিজমের জন্য, সমাজতন্ত্রের জন্য যুদ্ধ করিনি। পরবর্তী সময়ে জাসদ বলেছিল যে স্বাধীনতাকে রক্ষার জন্য লাগবে সমাজতন্ত্র, তাও আবার কি ধরনের সমাজতন্ত্র? বৈজ্ঞানিক সমাজতন্ত্র, যেটা পৃথিবীতে এখনো খুঁজে পাওয়া যায়নি। তো এখন ঢাকা বিশ্ববিদ্যালয় আসলে গড়েছো ট্র্যাজেডি দিয়ে, এটা এখনও যে দুকে দুকে চলতেছে, এটাও একটা বিশাল ট্র্যাজেডির মাধ্যমেই চলতেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সৃষ্টি হয়েছিল অনগ্রসর মুসলমানদেরকে শিক্ষিত করার জন্য, কিন্তু এর শিক্ষক ছাত্র কাউকেই তখন খুঁজে পাওয়া যায় না মুসলমানদের মধ্যে তেমন। 2-4 জন মুসলমান করে আসতে শুরু করেছে, এবং আসার পরে যে অনুপ্রেরণাটা সৃষ্টি হয়েছে, সেই অনুপ্রেরণাটা একটা বিভাজিত অনুভব। এইটাকে খুব শীঘ্রই বলা হলো প্রাচ্যের অক্সফোর্ড হবে। আসলে সমসাময়িক কয়েকটা বিশ্ববিদ্যালয় যদি ধরেন আপনি, ইউনিভার্সিটি অফ মালায়া, তারও বয়স প্রায় এইরকম, ক্যালকাটা বিশ্ববিদ্যালয়ের বয়স একটু বেশি। এই ধরনের কলোনিয়াল সাম্রাজ্যগুলোতে যে বিশ্ববিদ্যালয়গুলো হয়েছে, এর একটা প্রচ্ছন্ন উদ্দেশ্য ছিল কলোনিয়াল ট্র্যাডিশনটাকেই কোনো অবস্থায় আপহোল্ড করার জন্য, এবং ডিকলোনাইজেশন যাতে না হয়, নলেজের ডিকলোনাইজেশন যাতে না হয়। তো সেই দিক থেকে ইংরেজরা সফলকাম হয়েছে। সেটা বঙ্গভঙ্গ আপনারা আমরা আমাদের পূর্বপুরুষরা রদ করতে পেরেছেন, কিন্তু এইটা আমরা করতে পারি নাই। তো এই জন্য ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহদের সময় তমুদ্দুন মজলিস নামে একটা সংগঠন ওরা করার চেষ্টা করেছিল। তারপর বদরুদ্দিন উমরের বাবারা করার চেষ্টা করেছিল, রুহানিয়াত, রাব্বানিয়াত, এই ধরনের পার্টির করাচ্ছে। ওনারা বুঝতে পেরেছিলেন যে এখানে আদর্শিক একটা বড় সমস্যা সৃষ্টি হবে, কারণ আমরা সমগ্র মুসলিম বিশ্ব থেকে ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন। আবার আমাদের মধ্যে আবেগী ইমানিত্ব যেটা, আবেগী মুসলমানি ভাব যেটা, সেটা অসাধারণভাবে জাগ্রত। এটা অসাধারণভাবে, এটা বিভিন্ন সময় বোঝা যায়। সেটা তসলিমা নাসরিন দিয়েই হোক, আর অন্য যারাই দাউদ হায়দার দিয়েই হোক, যারাই ইসলামের বিরুদ্ধে না, ধর্মের বিরুদ্ধে দাঁড়াইছে, তাদেরকে কেউ সহ্য করে না। আপনার শাপলা চত্বরের যে ঘটনাটা, এটা তাই একই ঘটনা। তো আমার ব্যক্তিগত দৃষ্টি ছিল যে 2013 সালের পরে বাঙালি মুসলমান আর হাসিনাকে 1 বছরও সহ্য করবে না। কিন্তু ভারতীয় যে গ্র্যান্ড ডিজাইন, এইটা এত বড় ছিল, এই গ্র্যান্ড ডিজাইনের বিরুদ্ধে শুধুমাত্র অবুজ আলেমোলামারা, তালেবারা, অবুজ মাদ্রাসার ছাত্ররা এটার বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে নাই, কিন্তু রক্ত কম যায় নাই। শ্রদ্ধা মাইমুল হাসান, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন অধ্যাপক হিসেবে আপনি দীর্ঘ জীবন আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চর্চা করেছেন, এটার শিক্ষার্থী, শিক্ষক সব মিলিয়ে আপনার একটা বিশাল অভিজ্ঞতা আছে। এই যে গত ডাকসু ইলেকশন হলো, এই ডাকসু ইলেকশনের এখন যে প্রতিফলন ঘটছে, আমি 2 বার গেলাম এর মধ্যে, আমি দেখলাম সেই আগের উচ্ছৃঙ্খলতা নেই, আগের সেই নেতাদেরকে ছবি তুলে, নেতাদের ছবি নিয়ে নেতাদের নামে আনন্দ মিছিল বের করা, দলীয় মিছিল বের করা ইত্যাদিগুলো এখন আর তেমন নেই, নাই বললেই চলে, তেমন না বললে একদম নেই। এখন শিক্ষার দিকে সবাই ধাবিত হচ্ছে, শৃঙ্খলার দিকে ধাবিত হচ্ছে। এটা আপনি কিভাবে দেখছেন? এই 100 বছরের ইতিহাস, যে 1921 সাল আর এটা হলো 2025 সাল, অর্থাৎ 104 বছর হয়ে গেল। আপনি কিভাবে দেখছেন এই পরিবর্তনটা? আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় পড়াশোনার জন্য সৃষ্টি হয়েছে বলে আমি মনে করি। আচ্ছা, এইটা সৃষ্টি হয়েছে সমাজ পরিবর্তনের জন্য, রাষ্ট্র পরিবর্তনের জন্য, বিপ্লব তৈরি করার জন্য, বিপ্লবীদের তৈরি করার জন্য। কিন্তু এইটা বামপন্থীরা এটাকে একটা কালার দিয়েছে, তারপরে যা বিভিন্ন খণ্ডিত খণ্ডিত রূপে এখানে আবির্ভাব ঘটেছে। কিন্তু 1971 সালের মুক্তিযুদ্ধে তার বিরাট অবদানের পরেও তারা কিন্তু হারিয়ে যায়নি। 75-এর যে পট পরিবর্তনের কথা আমরা বলি, দেখেন যাদেরকে আমরা খুনি বলি, শেখ মুজিবের খুনি বলি, আমি এদের অনেকের সাথে আলাপ করে দেখেছি, ওরা বলতেছে আমাদের খুনের কথা কোনোদিন আলাপই হয়নি, ওনার সঙ্গে আমরা মোকাবেলা করব, ওনার সঙ্গে আমরা দেশ কিভাবে চলবে এইসব নিয়ে কথা বলবো, প্রয়োজন ওনাকে সেনা গ্রেপ্তার করে নিয়ে আসবে, এই ছিল আমাদের প্ল্যান। আর সেখানে গিয়ে প্রত্যেকটা সৈন্যই মারতে চায়,
যার জন্য অফিসাররা সব আমরা ওখান থেকে চলে আসি, পরিণতি এইটা হয়। কিন্তু দেখেন দুর্ভাগ্য হচ্ছে আমাদের, জিয়াউর রহমানরা আরেকটা মুক্তি, ভিতরের আভ্যন্তরীণ একটা মুক্তিযুদ্ধ দিয়ে বেরিয়ে আসলো, কিন্তু সেটা থেকেও ফল ধরে রাখা গেল না ভারতের কারণে, বাইরে থেকে। আর ভিতরের কারণে যারা এই ফসলটা আপনার আমার কপালে এনে দিল, তাদেরকে আমরা অপমর্যাদা করলাম। ঠিক আছে, আমি কিন্তু আপনাকে জিজ্ঞেস করেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় এরা কিন্তু দেখেন মইনুল আহমদ পর্যন্ত ঢাকা ইউনিভার্সিটির ছাত্র। মইনুল আহমদ এখানে ঢাকা ইউনিভার্সিটিটা হচ্ছে এমন একটা, এর ছোঁয়া লাগলেই মানুষ অন্যরকম হওয়ার কথা। এখন হয় খারাপ হবেন, নয় সাংঘাতিক ভালো। এখন আপনি কি কোনো নতুন সম্ভাবনা দেখছেন? নতুন সম্ভাবনায় যেটা হবে সেটা শৃঙ্খলা কিছু ফিরে আসবে, এবং আমাদের শিক্ষা দীক্ষার যে মানটা খুব খারাপ সেটা বোঝা যাবে। আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের 50% শিক্ষককে যদি আপনি এখান থেকে বিতাড়িত করতে না পারেন, তাহলে এই বিশ্ববিদ্যালয়ের কোনো ভবিষ্যৎ নাই। কারণ এদেরকে তো আমি, এদের ডিএনএ আমি দেখেছি গত 35-40 বছর ধরে। এখন এই 40 বছর ধরে আমার অভিজ্ঞতা হচ্ছে এদের বিবেক শূন্যতায় ভুগতেছে, এবং এই বিবেক শূন্যতা এত কঠিন যে এরা প্রয়োজনে কালকে যদি হাসিনাকে আনতে পারে তারা ক্ষমতা বসাবে, এবং আপনি আমাকে প্রথমে ফাঁসি দেওয়ার চেষ্টা করবে। এটা হবে তাদের প্রথম এজেন্ডা। অলরেডি আমাকে লিখেছে আমার ইয়েতে যে তোমাকে আমরা টার্গেট করেছি, তুমি বাঁচতে পারবে না। এবং এটাই কিন্তু ওদের মনোবৃত্তি। এখন ইউনিভার্সিটির শিক্ষকের মনোবৃত্তি যদি এইটা হয়, এবং ছাত্রদের উপরে এই যে আপনি বললেন শিবিরপন্থী ছাত্ররা ডাকসুতে জিতছে, এদের উপর যে কি অত্যাচার হয়েছে, শুধু শিবির না, শুধু ছাত্রদল না, সাধারণ ছেলেদের উপরে যে কি অত্যাচারটা গণরুমের হয়েছে, এটা তো এখন পর্যন্ত বেরিয়ে আসলো না। এবং এগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য সকল ব্যবস্থা করে ফেলেছে। এইটা কি তারা এখন যারা আসছে এই যে ডাকসু ইলেকশনে, তারা চেষ্টা করলে, এবং যারা ভালো শিক্ষক আছেন তারা চেষ্টা করলে কি এই অন্যায় অবিচারগুলো এক এক করে তুলে ধরতে পারবেন না? এ তুলে ধরা এক জিনিস, আর এর সমাধান খুঁজে বের করা। সমাধান আগে পরে হবে, আগে তো এই ঘটনাগুলো তো আগে বের করে আনতে হবে। কি অন্যায় হয়েছে, কারা অবিচারের শিকার হয়েছে, কারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে, জুলুমের শিকার হয়েছে, এই তথ্যগুলো তো একদম ডে টু ডে এগুলো বের করা কঠিন কিছু না। কঠিন কিছু না, কিন্তু আমাদের ট্রেডিশন, আমরা বই পড়ি না, বই লিখি না, অবজেক্টিভ হতে জানি না, আমরা গবেষণা শিখি নাই, এটা তো সত্য কথা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন, আমাদের দেশের সকল বিশ্ববিদ্যালয় মিলে যা গবেষণা করে, ফিনল্যান্ডের বা ডেনমার্কের একটা ভালো বিশ্ববিদ্যালয় এসে তো অনেক বেশি গবেষণা করে। ফিনল্যান্ডের 5 মিলিয়ন মানুষ যা গবেষণা প্রডিউস করতে পারে, 22টি আরব দেশ তা গবেষণা প্রডিউস করতে পারে। তাহলে যদি অবস্থা হয় যে 1 কোটি মানুষ যা পারে, আমরা 200 কোটি মানুষ তা পারি না মুসলমানরা, তাইলে তো সেখানে আমরা কিন্তু মুসলিম সমাজের, মুসলিম উম্মার অংশ। আমরা যতই বিচ্ছিন্ন থাকি না কেন, আমরা আত্মিকভাবে, মনস্তাত্ত্বিকভাবে, সকলভাবে, অ্যাকসেপ্ট ভৌগোলিক অবস্থান ছাড়া, কিন্তু আমাদের প্রাণ মন সব পড়ে থাকে মক্কা মদিনায়, আমাদের প্রাণ মন সব পড়ে থাকে রসুলের রওজায়। কিন্তু সেই হিসাবে সেটা এক্সপ্রেস করার কোনো রাস্তা তো আমরা খুঁজে পাই না। আমরা এর মধ্যে যেটা হয়েছে জাতিগতভাবে, আমরা সাংঘাতিক অসৎ মিথ্যাবাদী একটা জাতিতে পরিণত হয়েছে। মিথ্যা কথা যে যত বলতে পারবে রাজনীতিতে তার তত তরক্কি। তা না হলে ফখরুল সাহেব কিভাবে বলে আমরা ক্ষমতা আসলে পরে আওয়ামী লীগের সকল মামলা তুলে নেব? কিভাবে বলতে পারে বলেন? আবার কিভাবে বলতে পারে যে শেখ হাসিনার আমলেই ভালো ছিল? আপনি 15 মাসে আর কিছু না হোক, ইউনূস স্যার তো এইটুক দিয়েছে, আপনাকে আমাকে কথা বলার কথা স্বাধীনতা ছিল না, সেইটাও আমরা অস্বীকার করতেছি। আমরা বলতেছি আগেই ভালো ছিলাম। তাহলে আমাদের মধ্যে হীনমন্যতাটা অনেক গভীর। এই হীনমন্যতা থেকে উত্তরণের জন্য আমাদেরকে একটা আলোকিত সমাজ গড়ার জন্য একটা বিশ্ববিদ্যালয় আমাদের, শুধু বিশ্ববিদ্যালয় না, আপনি যদি মানুষের যারা এই মোটিভেশনটা দিবে তারাই যদি চেঞ্জ না হয়, তাহলে তো এটা সম্ভব না। অনেক ধন্যবাদ প্রফেসর মাইমুল হাসান খান, আপনাকে এই সুন্দর আলোচনা করার জন্য। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা আমাদের বিদগ্ধ এক অতিথির কাছ থেকে অনেক মূল্যবান কথা আমরা শুনেছি। আমাদের দেশের ভবিষ্যৎ কি? তাহলে আমরা কি অন্ধকারে হারিয়ে যাব? না, আমরা তা করতে পারি না। অসংখ্য শহীদের রক্তের বিনিময়ে দেশ আবার আমরা স্বাধীন করেছি, আমাদের সন্তানেরা স্বাধীন করেছে। আবাবিল পাখির মতো তারা প্রতিহত করেছে স্বৈরাচারী ফেসিবাদ এক সরকারকে। আমরা আগামী দিনে এই দেশটাকে
অবশ্যই অবশ্যই ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিয়ে যাব আলোর দিকে, এবং আমরা গড়ে তুলব একটা শান্তির দেশ, শান্তির বাংলাদেশ। আল্লাহ হাফেজ।